এর আগের দিন মানে CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বার করেছিলাম। আমি তোমাদেরকে 4টে যৌগ দেবো, সেই 4টে যৌগের মধ্যে সেই যেগুলো আমি তারকা চিহ্নিত করবো, সেই তারকা চিহ্নিত মৌলের জারণ সংখ্যাগুলো কত কত করে আছে সেগুলোকে তোমার বার করতে হবে। যেমন প্রথম এক্সাম্পল দিচ্ছি H2SO5 পার মনোসালফিউরিক অ্যাসিড, পার মনোসালফিউরিক অ্যাসিড, H2S2O7 পাইরোসালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা বলি অলিয়াম, H2S2O8 পার ডাইসালফিউরিক অ্যাসিড, Na2S4O6 এর নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। সোডিয়াম টেট্রাথায়োনেট এই সমস্ত যৌগগুলোর মধ্যে এই সালফারের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। তাহলে H2SO5 এ তুমি যদি স্বাভাবিক নিয়ম অনুসারে করো তাহলে কত দাঁড়াচ্ছে 2 + x - 10 = 0, x = তোমার কত হয়ে যাচ্ছে, তাই 2 + x - 10 = 0, তাহলে x = হয়ে যাচ্ছে কত 5 +5। কিন্তু এর যে গঠনটা, এর গঠনটাকে লক্ষ্য রাখলে তুমি দেখবে এখানে একটা পারক্সি লিঙ্কেজ রয়ে গিয়েছে। তাহলে এর গঠনটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে SOOH OO এইখানে খেয়াল করে দেখো, এইখানে দুটো অক্সিজেন পরমাণু রয়েছে, সেই অক্সিজেন দুটো পরমাণু কিসে রয়েছে, পারক্সি লিঙ্কেজে আছে। পারক্সি লিঙ্কেজে থাকলে তাদের জারণ সংখ্যা কত হয় -1 করে। তাহলে তিনটের কত হচ্ছে, তিনটের হচ্ছে -2 করে, তাহলে +2 - 6 -2 + x = 0, কারণ এর -1 এর -1, তাহলে 3 দুগুণে 6 - 2 8, আর এখানে হচ্ছে x আর এটা হচ্ছে +2, তাহলে কত হচ্ছে x = কত যে +6। তাহলে পার মনোসালফিউরিক অ্যাসিড বা H2SO5 এ সালফারের জারণ সংখ্যা হচ্ছে কি কত +6। নেক্সট H2S2O7, H2S2O7 এর যদি গঠনটা দেখো তাহলে কেমন হবে, এখানে তাকিয়ে দেখো, এখানে কিন্তু কোনো পারক্সি বন্ধনই নেই। এই পারক্সি বন্ধনী না থাকার জন্য তাহলে কোনো অক্সিজেন পরমাণু -1 করে পাবে না। তাহলে হিসেবে তোমার চলে আসছে কটা না +2 হাইড্রোজেনের জন্য, +2x আর কত আছে -14 দ্যাট = 0, তাহলে x = কত দাঁড়িয়েছে +6। তাহলে এক্ষেত্রেও সালফারের জারণ সংখ্যা কত হয়ে যাচ্ছে +6 হয়ে যাচ্ছে। এরপরে দেখো H2S2O8, H2S2O8 এ সালফারের জারণ সংখ্যা, তাহলে এর ক্ষেত্রে গঠনটা হচ্ছে এইরকম, ধরো SOO বেশ। দেখো এইখানে খেয়াল করে দেখো
এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, তোমার সালফারের জারণ সংখ্যা কত হবে? তাহলে এই দুটো অক্সিজেন কত -1 করে রয়েছে। তাহলে এই যদি -1 করে থাকে তাহলে হিসেব করে দেখো 1 2 3 4 5 6 ছটা অক্সিজেন পরমাণু স্বাভাবিক অবস্থায় রয়েছে। তাহলে -12, দুটো হচ্ছে কত +2, দুটো সালফার 2x, দুটো অক্সিজেন পরমাণু কত -2, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি কেটে যায় তাহলে 2x ইকুয়াল টু কত 12, তাহলে x ইকুয়াল টু কত +6। তার মানে এইগুলো করতে গেলে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এদের গঠনটাকে তোমাকে ভালো করে জানতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে Na2S4O6, Na2S4O6, এটা S, এটা S, রাইট? চারটে S। রাইট? দেখো Na2S4O6, এইখানে তুমি যদি তোমার স্বাভাবিক হিসাবে করতে যাও তাহলে স্বাভাবিক হিসেবে তোমার কেমন দাঁড়াচ্ছে Na2S4O6, তাহলে +2 + 4x -12 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +2.5। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে তোমার হিসাব অনুযায়ী, মানে এই পর্যন্ত যা শিখেছো, +2.5। কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম জারণ সংখ্যার যে ডেভেলপমেন্টটা হয়, যেটা তৈরি হয়, জারণ সংখ্যার ডেভেলপমেন্টটা হয় মূলত ভিন্ন মৌলের পরমাণু দিয়ে যদি বন্ধন তৈরি হয় তাহলে একজন যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ সেই ইলেকট্রন টেনে রাখবে। তার মানে ডেভেলপমেন্টটা হবে ইলেকট্রন টানাটানির ব্যাপারে। কিন্তু খেয়াল করে দেখো এই যে তারকা চিহ্নিত দুটো এস, এই দুটো এসের প্রান্তে যারা রয়েছে তারাও এস পরমাণু এবং তারাও কি একই সিচুয়েশনে রয়েছে, একই পরিস্থিতিতে রয়েছে। তারা যখন একই পরিস্থিতিতে থাকবে তাহলে এই দুটো এস তারা তো একই সিচুয়েশনে রয়েছে, কোনো দিকে কারোর ইলেকট্রনের বেশি টান থাকবে এমনটা নয়। যার জন্য এই যে সালফার দুটো, এই সালফারের কোনো বন্ধনের ইলেকট্রন জোড়ের কোনো শিফটিং হবে না, স্থানান্তরকরণ ঘটবে না, যার জন্য এদের জারণ সংখ্যা দুজনের হবে 0। কারণ প্রথমেই বলেছিলাম জারণ সংখ্যার ডেভেলপমেন্ট ইলেকট্রনের টানাটানির ওপর। তাহলে আমি এবার হিসেবে বসি, তাহলে স্বাভাবিক অবস্থায় রয়েছে কটা, কোনো পারক্সি বন্ধনে নেই, তাহলে 6টা হচ্ছে অক্সিজেন পরমাণু, তাহলে -12। তাহলে আমি এই দুটোর কত 0 করে, আর এই দুটো এস এর কি একই সিচুয়েশনে রয়েছে, তাহলে +2x, আর দুটোর কত 0 করে, তাহলে +2 × 0। সোডিয়াম কটা রয়েছে দুটো, তাহলে +2 ইকুয়াল টু 0। তাহলে কত দাঁড়াচ্ছে যে 2x - 10 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত +5। তাহলে Na2S4O6 যেটা সোডিয়াম টেট্রাথায়োনেট, এই সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের জারণ সংখ্যা বার করতে বললে হয়ে যাবে কত, সেটা হচ্ছে +5, আগেরটা কিন্তু নয়। বেশ, এইবার দেখো এর আগের দিন বলেছিলাম যে আয়নের মধ্যে কোন মৌলের জারণ সংখ্যা কত হয়, সেখানে আমি অ্যানায়নের ক্ষেত্রে দেখিয়েছি, ক্যাটায়নের ক্ষেত্রেও সে একই ধরনের হয়, একই পদ্ধতি। ধরো আমি বলছি এই NH4 এটা প্লাস, আমি বললাম এখানে N এর বার করো, N এর বার করো। তাহলে N এর যখন তুমি বার করতে যাবে তখন কি হবে না, আমি বলেছিলাম যে এর ভেতরে যারা রয়েছে তাদের প্রত্যেকের জারণ সংখ্যার যোগফল ইকুয়াল টু ওর মাথায় যে চার্জটা রয়েছে তার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে N এর ধরো কত x, এক একটা হাইড্রোজেন 4 মানে +4 ইকুয়াল টু +1, তাহলে x ইকুয়াল টু কত -3। তাহলে এখানে নাইট্রোজেন জারণ সংখ্যা কত হচ্ছে -3। তাহলে যে অ্যামোনিয়াম আয়নের মাথায় যে নাইট্রোজেনটা মানে অ্যামোনিয়াম আয়নের যে নাইট্রোজেনটা তার জারণ সংখ্যা কত হবে -3। তাহলে এইভাবে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কোনো মৌলের পরমাণু জারণ সংখ্যা বার করবে। এইবার দেখো আমি বলছি একটা যৌগ দেবো, সেখানে একই মৌল রয়েছে দুবার, সেক্ষেত্রে তাদের জারণ সংখ্যা কেমন করে বার করবো। যেমন ধরো আমি বলছি অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, এখানে খেয়াল করে দেখো যে এখানে একটা নাইট্রোজেন রয়েছে, এখানে একটা নাইট্রোজেন রয়েছে,
তুমি কিভাবে এদের জারণ সংখ্যাগুলো বার করবে? যেমন দেখো, আমি করবো কি, এটা একটা লবণ, যখন লবণ তাহলে নিশ্চয়ই এটা ভাঙলে কি পাবে, NH4+1 পাবে প্লাস NO3-1 পাবে। তাহলে তোমাকে ক্যাটায়ন অ্যানায়নের ভিতরে জারণ সংখ্যা কি করে কোনো পরমাণুর বার করতে হয় সেটা শিখিয়েছি। তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে n এর ভ্যালু ধরো x+4 = +1, তাহলে x = কত, -3। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হয়ে যাবে কত, -3। দ্বিতীয়টা দেখো, তাহলে x - 6 = -1, তাহলে x = কত, +5। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, +5। তাহলে এইরকম একটা যৌগ দিতে পারি যেখানে একটা মৌল দুবার আছে, সেখানে তো জারণ সংখ্যাগুলো কত কত হবে আলাদা করে আমি বার করে তোমাকে দেখাতে পারবো। এরপরে দেখো, এরপরে হচ্ছে আর একটা যৌগ দিচ্ছি, ধরো আবার দিয়ে আমি স্টার মেরে দিলাম, দিয়ে বললাম এই জারণ সংখ্যা কত, CaOCl, ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, মজা করে অনেকে বলে মানে CaOCl এরকম আর কি বলে। তাই এখানে যে দুটো ক্লোরিন পরমাণু রয়েছে তাদের জারণ সংখ্যা কত করে হবে, কি করে বার করবে? এই যে দেখো, খেয়াল করে দেখো, এই যে OCl এটা হাইপোক্লোরাইট অ্যানায়ন। হাইপোক্লোরাইট অ্যানায়ন মানে হচ্ছে OCl-1, কারণ এসছে কোথা থেকে, HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড থেকে এসছে। তাহলে হাইপোক্লোরাস অ্যাসিড থেকে আসলে এই হাইপোক্লোরাইট অ্যানায়ন তার গোটাটা জারণ সংখ্যা কত হচ্ছে, গোটাটার জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে তার মধ্যে আমাকে বার করতে হবে এই ক্লোরিনের বার করতে হবে। তাহলে এক একটা অক্সিজেনের কত, -2, তাহলে -2 + x = -1, তাহলে x = কত, +1। তাহলে এই যে হাইপোক্লোরাইট অ্যানায়ন রয়েছে, হাইপোক্লোরাইট অ্যানায়নের মধ্যে এইখানে যেটা রয়েছে সেটা কত, দ্যাট ইজ +1। আর এই যে ক্লোরিনটা, তাহলে এবার ক্লোরিনটা হিসেব করো, এখানে ক্যালসিয়াম কত, +2, তাহলে গোটা হাইপোক্লোরাইটটার কত, -1, ক্লোরিনের কত, +x, দ্যাট ইকুয়াল টু 0 হবে, তাহলে x = কত, -1। তাহলে এই যৌগের ক্ষেত্রে এখানে যে বিভিন্ন ক্লোরিন পরমাণু রয়েছে তাদের জারণ সংখ্যাগুলো বার করলাম, কোনোটার ক্ষেত্রে +1 বেরোলো, কোনোটার ক্ষেত্রে -1 বেরোলো। তাহলে জারণ সংখ্যা কি করে বার করতে হয় সেগুলো আমি দেখালাম। এইবার দেখো, কোনো একটা রিয়াকশন জারণ বিজারণ শ্রেণীর কিনা তোমাকে চেক করতে দেবো আমি। মনে রাখবে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত সেই দুটো দিকে কোনো মৌলের পরমাণু জারণ সংখ্যা যদি পরিবর্তন ঘটায় তাহলে বলবো জারণ হয়েছে। তাহলে জারণ বিজারণ তো একই সঙ্গে ঘটে, তার মানে জারণ বিজারণ ঘটেছে। যদি দেখো কোনো মৌলের পরমাণু জারণ সংখ্যার পরিবর্তন ঘটেনি, তাহলে তুমি নিশ্চিতভাবে বলে দেবে ওটা জারণ বিজারণ শ্রেণীর বিক্রিয়া নয়। ফর এক্সাম্পল, আমি দিয়েছি KCl + AgNO3 সমান KNO3 + AgCl। এবার খেয়াল করে দেখো, এখানে পটাশিয়াম +1, এখানেও পটাশিয়াম +1, there is no change in oxidation number, as well as in case of AgNO3 it is also in the same state in both sides। তার মানে কে এরও জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, এজিরও জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। তাহলে জারণ সংখ্যার যেহেতু পরিবর্তন ঘটছে না, তাহলে কি এটা জারণ বিজারণ শ্রেণী বিক্রিয়া হবে কি, হবে না। এইবার ধরো তোমাদের একটা কনসেপ্ট রয়েছে যে প্রতিস্থাপন বিক্রিয়া। কিরকম, ধরো আমি বলছি Fe + CuSO4, তাহলে কি হলো, FeSO4 + Cu। তোমার মনে হচ্ছে যে Fe ওখানে ঢুকেছে, ঢুকে Cu কে প্রতিস্থাপিত করেছে, তাহলে এটা প্রতিস্থাপন শ্রেণীর বিক্রিয়া। এখন আমি তোমাকে আগেই বলেছি, জারণ সংখ্যা যদি পরিবর্তন হলে তাহলে জারণ বিজারণ শ্রেণী বিক্রিয়া, যদি না হয় তাহলে সেটা জারণ বিজারণ শ্রেণী বিক্রিয়া হবে না। খেয়াল করে দেখো, মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা কত, 0। এখানে ওই মৌলটা কি অবস্থায় দাঁড়িয়েছে না, সালফেটের যদি -2 হয় তাহলে এখানে কত হবে, এটা +2। আবার এখানে কত, এখানে হচ্ছে +2, এখানে কত, মুক্ত অবস্থায় 0। খেয়াল করে দেখো, এফির জারণ সংখ্যা বেড়েছে, তাহলে জারণ সংখ্যা বেড়েছে মানে জারণ ঘটেছে, আর যার জারণ ঘটেছে তো বিজারক, তারপর এখানে এফি বিজারক। কপার সালফেটে কপার এখান থেকে এখানে গেছে, জারণ সংখ্যা +2 থেকে 0 হয়েছে, মানে কি জারণ সংখ্যা কমেছে, কমেছে মানে কি বিজারণ, তাহলে এটা যে বিজারণ, এটা হচ্ছে কি জারণ। তাহলে এটা বিজারণ, এটা হচ্ছে জারণ, তাহলে কি হবে, এ হচ্ছে গিয়ে কি, যার জারণ ঘটে সে কি বিজারক, তাহলে এটা বিজারক। এটা কি হবে, এটা হচ্ছে জারক।
সুতরাং জারণ সংখ্যার পরিবর্তন যদি ঘটে তাহলে বুঝবো জারণ বিজারণ শ্রেণী বিক্রিয়া, যদি না ঘটে তাহলে বুঝবো নয়। এইবার দেখো তোমাদের নতুন এক ধরনের বিক্রিয়ার নাম বলছি, যেটাকে বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা অসামঞ্জস বিক্রিয়া। ডিসপ্রপোর্শনেশন, ডিসমিউটেশন, অনেকগুলো নাম আছে, বা ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস, এইরকম বিক্রিয়ার নাম রয়েছে। কোন ধরনের বিক্রিয়া বলছে? একই মৌলিক পদার্থ বা একই পদার্থ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় একই সঙ্গে যখন জারিত এবং বিজারিত দুই হয়, তখন সেই ধরনের বিক্রিয়াকে বলবো আমি ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা অসামঞ্জস বিক্রিয়া বা ডিসমিউটেশন বিক্রিয়া। ফর এক্সাম্পল, ধরো Cl2 plus 2NaOH that equal to NaCl plus NaOCl plus কি H2O, রাইট? তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটিয়েছ, এই রাসায়নিক বিক্রিয়া খেয়াল করে দেখো, এখানে ক্লোরিন 0 থেকে এখানে -1 আর এখানে কত +1। তাহলে খেয়াল করে দেখো, এইখান থেকে এইখানে যখন গেছে তাহলে জারণ সংখ্যা কমেছে, মানে এটা বিজারণ। আবার দেখো এখান থেকে যখন এখানে গেছে তখন জারণ সংখ্যা বেড়েছে, মানে জারণ। তারপরে একই সঙ্গে এই ক্লোরিন এর একসঙ্গে জারণও হয়েছে, আবার একসঙ্গে কি ঘটেছে, বিজারণও ঘটেছে। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলবো আমি ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা ডিসমিউটেশন বিক্রিয়া। যেমন আরো ধরো এক্সাম্পল আছে, P4 plus 3NaOH plus 3H2O equal to PH3 plus 3NaH2CO2। এখানে দেখো 0 থেকে এখানে হচ্ছে গিয়ে -3 আর এখানে হচ্ছে 0 থেকে হচ্ছে +1। তাহলে একবার জারিত হয়েছে, একবার বিজারিত হয়েছে। সুতরাং এটাও ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার এক্সাম্পল। এরপরে দেখো জাস্ট আরেকটি অন্য কথা বলছি। অন্য কথাটা কি? কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন, কম প্রপোর্শনেশন বিক্রিয়া, কম প্রপোর্শনেশন। কম প্রপোর্শনেশন বিক্রিয়া, কম প্রপোর্শনেশন বিক্রিয়াটা একটু ডিসমিউটেশনের একটু উল্টো। মানে এটা দেখো, ধরো আমি বলছি তাকিয়ে দেখো, KBr প্লাস KBrO3 দিয়ে তৈরি করছে এইটা। এইখানে যে প্রোডাক্ট হয়েছে সেই প্রোডাক্ট হচ্ছে ব্রোমিন। তাহলে ব্রোমিনের জারণ সংখ্যা কত? 0। আবার দেখো এই ব্রোমিনটা বাঁদিকে দুটো বিক্রিয়ক থেকে আসছে, যেখানে তাদের জারণ সংখ্যা হচ্ছে বিভিন্ন ধরনের। এখানে যে +5, খেয়াল করে দেখো, এখানে -1, এখানে +5, একই মৌল। ফাইনালি যে প্রোডাক্টটা পেয়েছি সেইখানে ওই মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0। তার মানে বলছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় একই মৌলিক পদার্থ বিক্রিয়কে যখন বিভিন্ন জারণ স্তরে থাকে এবং বিক্রিয়া যাতে যে জারণ স্তরে থাকবে বা যে জারণ সংখ্যাটা সে বহন করবে, সেই জারণ সংখ্যা যদি বিক্রিয়কে থাকা ওই মৌলের জারণ সংখ্যার মাঝামাঝি হয়, যেমন এখানে দেখো -1, এখানে +5 আর হয়ে গেছে 0, তাহলে -1 থেকে +5 যেতে গেলে মাঝখানে তো কোনো একটা জায়গায় 0 পড়ে, যার জন্য প্রোডাক্টে ওই মৌলের জারণ সংখ্যা হলো 0। কিন্তু এই মৌলটা বিভিন্ন বিক্রিয়ক থেকে এসছে, এই বিক্রিয়কগুলো যা জারণ সংখ্যাগুলো ছিল সেই জারণ সংখ্যাগুলোর মাঝে প্রোডাক্টের জারণ সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে তোমার কম প্রপোর্শনেশন বিক্রিয়া। এইবার দেখো জারণ সংখ্যা এর ইউটিলিটিটা কি? তোমাদের তুল্যাঙ্কবার পড়িয়েছিলাম, সেই তুল্যাঙ্কবার পড়াতে গিয়ে একটা জিনিস আমি বাদ রেখেছিলাম, সেই জিনিসটাকে আমি এবার বলবো।
সেইটা বাদ রাখার কারণ ছিল তখন জারণ সংখ্যাটা আমি শেখাইনি। বলছে বিক্রিয়কের মাধ্যমের চরিত্রের ওপর বিক্রিয়কের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ভর করে মাধ্যমের চরিত্রের ওপর। ধরো আমি বলছি KMnO4, এই KMnO4 বিভিন্ন মাধ্যমে বিক্রিয়া করে। একটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে করে, একটা ক্ষার মাধ্যমে করে, আর একটা যে প্রশম মাধ্যমে করে। এই বিভিন্ন মাধ্যমে এই KMnO4 যে বিক্রিয়াগুলো করে সেখানে তাদের তুল্যাঙ্ক ভারগুলো বিভিন্ন রকম হয়। কীরকম করে দেখ, ধরো অ্যাসিড মাধ্যম KMnO4 যখন অ্যাসিড দেওয়া হয় H+, তখন ও একটা প্রোডাক্ট অবশ্যই তৈরি করে Mn+। MnO4 প্লাস H+ দিয়ে তৈরি করছে এইটা। তাহলে এখানে জারণ সংখ্যা কত? +7। ওখানে জারণ সংখ্যা কত? +2। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত? হ্রাস বৃদ্ধি আমি বলছি না, পরিবর্তন কত? জারণ সংখ্যার পরিবর্তন সমান হচ্ছে +7 থেকে হচ্ছে -+2, তার মানে কত? 5 একক। 5 একক পরিবর্তন ঘটেছে। সুতরাং এই অ্যাসিড মাধ্যমে KMnO4 তুল্যাঙ্ক আর হবে। তাহলে দেখো আমি লিখছি অ্যাসিড মাধ্যমে এর তুল্যাঙ্ক ভার সমান আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন। 5 মানে কি? জারণ সংখ্যার পরিবর্তন, সংখ্যার পরিবর্তন। তাহলে দেখো অ্যাসিড মাধ্যম হওয়ার জন্য এর এই ধরনের বিক্রিয়া ঘটে, জারণ সংখ্যার পরিবর্তন হয় এইটা। সুতরাং অ্যাসিড মাধ্যমে তুল্যাঙ্ক ভার দাঁড়িয়ে যাবে আমার এইটা। ক্ষার মাধ্যম, ক্ষার মাধ্যমে এসো। ক্ষার মাধ্যমে এই KMnO4 যদি ক্ষার মাধ্যম দেওয়া হয় যে তৈরি করে K2MnO4 পটাশিয়াম ম্যাঙ্গানেট, এর নাম পটাশিয়াম ম্যাঙ্গানেট। তাহলে ক্ষার মাধ্যমে এরা তৈরি করে কি? পটাশিয়াম ম্যাঙ্গানেট। এই পটাশিয়াম ম্যাঙ্গানেট তোমার তৈরি করছে এখানে। তাহলে এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে? এখানে হচ্ছে কত? +7 থেকে এখানে কত? নিশ্চিত +6। তাহলে ক্ষার মাধ্যমে KMnO4 তুল্যাঙ্ক আর হবে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই কত? 1। তার মানে ক্ষার মাধ্যমে KMnO4 এর যে তুল্যাঙ্ক ভার, সেই তুল্যাঙ্ক ভারটা হবে তার যে আণবিক গুরুত্ব তার সঙ্গে সমান। এরকম ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে KMnO4 এর ক্ষার মাধ্যমে আণবিক গুরুত্ব এবং তুল্যাঙ্ক ভার সমান। এরপরে দেখো প্রশম মাধ্যম। প্রশম মাধ্যমে কেমন হয়? প্রশম মাধ্যম এখানে বিক্রিয়াটা এইরকম, KMnO4 এ ভেঙে তৈরি হয়, এটা প্রশম মাধ্যম বা জল ইউজ করো, তাহলে KMnO4 কিসে পরিণত হয়? MnO2 তে পরিণত হয়। তাহলে এখানে এর জারণ সংখ্যা কত? +7। এখানে জারণ সংখ্যা কত? +4। তাহলে KMnO4 এর এই প্রশম মাধ্যমে এর জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে? +7 থেকে +3, তার মানে +7 থেকে +4 মানে কত? 3 একক। সুতরাং এর তুল্যাঙ্ক বলে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই 3। তাহলে দেখো বিক্রিয়া যেখানে হচ্ছে সেই বিক্রিয়ার মাধ্যমের প্রকৃতির ওপর একটা যৌগের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ভর করে। এরপরে দেখো যে এই জারণ সংখ্যা এটা আমার কাজে লাগে রিঅ্যাকশন ব্যালেন্স করতে। তোমরা পড়ে এসছো যে ব্যালেন্স করেছো, ব্যালেন্স করতে গিয়ে অনেক রকম ঠক্কর খেয়েছো, স্যার কি করে করব, এটা এদিকে দিচ্ছি ওটা মিলছে না ওটা। এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কেমন দেখো, ধরো আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি। FeCl3 প্লাস SnCl2 তৈরি করছে FeCl2 প্লাস SnCl4, রাইট? FeCl3 প্লাস SnCl2 দিয়ে তৈরি করছে FeCl2 প্লাস SnCl4। কেমন করে দেখো। এইবার এখানে একটা কতগুলো টেকনিক বলে দিই। জারণ সংখ্যা এই ব্যালেন্স করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, বিক্রিয়ার ডান দিকে বা বাঁ দিকে কোথাও যদি
কোনো মৌলকে মুক্ত অবস্থায় পাও তাকে ধরবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। তাকে যদি না পাও, যৌগের মধ্যে যেটা কেন্দ্রীয় পরমাণু বা যাকে ঘিরে অন্য মৌলের পরমাণু রয়েছে তাকে টার্গেট করবে। তাহলে প্রথম টার্গেট হচ্ছে গিয়ে মুক্ত অবস্থায় ডান দিকে বা বাঁ দিকে যদি কাউকে পাও, না হলে প্রায়োরিটি হচ্ছে গিয়ে, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে গিয়ে কেন্দ্রীয় পরমাণু। তাহলে দেখো আমি রিয়াকশনে প্রথম কাজ বলছি, তাহলে এখানে মুক্ত অবস্থায় কেউ নেই, তাহলে আমাকে কেন্দ্রীয় পরমাণু ধরতে হবে। এই যে যৌগটায় খেয়াল করে দেখো, এপিকে ঘিরে কি রয়েছে, ক্লোরাইড রয়েছে। তাহলে এপি কেন্দ্রীয় পরমাণু, তাহলে জারণ সংখ্যা কত, +3। আবার দেখো FeCl2, এই যে যৌগটা, সেই যৌগে এখানে এপি, এখানে কেন্দ্রীয় পরমাণু নিশ্চয়ই এপি হবে, কারণ বাঁ দিকে এপি বার করলে ডান দিকে এপি বার করতে হবে, তাই এখানে হচ্ছে +2। আবার এইদিকে দেখো এসএন এর কত, এসএন এর হচ্ছে +2, এখানে কত, এসএন এর হচ্ছে +4। এইবার কি করবে শোনো, আমার একটা কাজ কমপ্লিট। এবার দেখো এপির জারণ সংখ্যা হ্রাস, তাহলে যার জারণ সংখ্যা কমেছে সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া, বিজারণ। সুতরাং এটা বিজারণ বিক্রিয়া, সুতরাং FeCl3 কে জারক। তাহলে এপির জারণ সংখ্যা হ্রাস সমান হচ্ছে কত, 1 একক। তারপরে হচ্ছে কি, এসএন এর জারণ সংখ্যা বৃদ্ধি কত হয়েছে, +2 থেকে +4 হয়েছে, মানে কত হচ্ছে, 2 একক। এইবার কি করবে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে এদের অপনয়ন করার সময় করেছিলে না, উল্টো পাল্টা দিয়ে গুণ করেছিলে, এখানেও তাই করতে হবে। এসএন এরটা এপির ঘাড়ে আর এপিরটা এসএন এর ঘাড়ে যাবে। তাহলে এসএন এর পরিবর্তন 2 একক বৃদ্ধি, সেটা এপির সামনে যাবে, আর এর একটা এসএন এর সামনে যাবে। তার রিয়াকশনটা তখন দাঁড়াবে না 2FeCl3, বাঁ দিকটা মেলাতে হবে, বাঁ দিকটা মেলানোর পর দেখে দেখে ডান দিকটাকে মেলাতে হবে, +SnCl2 দ্যাট ইকুয়াল টু হচ্ছে, তাহলে ডান দিকটা করতে হবে 2FeCl2 +SnCl4। দেখো সব মিলে গেছে, দেখো মিলে গিয়েছে। এখন তোমার মনে হতে পারে বাহ এত সহজ, না, সব বিক্রিয়া এরকম নয়। বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমি দেখাবো, তবে একটা কথা ঠিক, ইন্ডিভিজুয়াল রিয়াকশনের ক্ষেত্রে করাচ্ছে আমি কতগুলো জেনারেলাইজ কথা বলবো, সেইগুলোকে বেশি ফলো করবে, সেগুলো একটু দেখো। তাহলে এরকম সিম্পল পড়লে এইভাবে করবে। এবার দেখো আরেকটা রিয়াকশন দিচ্ছি, ধরো আমি দিয়েছি CuO + NH3, Cu + N2 + H2O, Cu + N2 ব্যালেন্স করতে দিয়েছি। আমি তোমাকে কি বলেছিলাম যে প্রথমে হচ্ছে টার্গেট করবে। টার্গেটটা কেমন করে করবে না, ডান দিকে বা বাঁ দিকে মুক্ত অবস্থায় কেউ আছে কিনা। তাহলে দেখো মুক্ত অবস্থায় ডান দিকে রয়েছে কপার, তার মানে জারণ সংখ্যা 0, রয়েছে কে নাইট্রোজেন, তার জারণ সংখ্যা 0। এইবার তারা বাম দিকে কেমন অবস্থায় রয়েছে দেখি। তাহলে বাম দিকে কপার রয়েছে কত, এখানে হলো +2, এখানে নাইট্রোজেন কত, এখানে হচ্ছে নাইট্রোজেন -3। এইবার খেয়াল করে দেখো, তাহলে আমি আবার সেই প্রসেস ফলো করব, যে কপারের জারণ সংখ্যা হ্রাস সমান 2 একক, নাইট্রোজেনের জারণ সংখ্যা বৃদ্ধি কত হলো, 3 একক। এইবার একটা কথা যেটা আমার তোমাদেরকে আর কি একটা শিখিয়ে দেওয়ার পদ্ধতি, কাউকে কোনো উত্তর দিতে হবে না। তুমি দেখবে যাদের জারণ সংখ্যা বার করছো, গিয়ে যদি দেখো বাঁ দিকে কেউ সিঙ্গেল অবস্থায় আছে, দিয়ে ডান দিকে ডবল হয়েছে, মানে জারণ সংখ্যা বার করেছে কপারে, কপার এখানে কত আছে 1, এখানে 1, তাহলে দুজনে একই স্টেটে রয়েছে। কিন্তু আরেকজনের বার করেছে, এখানে নাইট্রোজেন 1 আছে, এখানে নাইট্রোজেন 2 রয়েছে, তাহলে বাঁ দিকে সিঙ্গেল থেকে ডান দিকে ডবল। যখন এরকম হবে কাউকে কিছু বলতে হবে না, তখন এই যে 2 লিখেছি, এখানে 2 দিয়ে গুণ করবে, এখানেও 2 দিয়ে গুণ করবে। আমি বলছি কি বিভিন্ন বিক্রিয়ায় বইয়েতে বিভিন্ন রকম করা আছে, আমি বলছি সবসময় একটা নিয়ম ফলো করো, হয়তো একটা লাইন বেশি করতে হবে তা ঠিক,
কিন্তু বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম করতে গেলে তোমরা পেরে উঠবে না। নিয়মটা একটা ফলো করবে যে বাঁ দিকে সিঙ্গেল, ডান দিকে ডবল। সুতরাং কি করবে না, জারণ সংখ্যা যার যা পরিবর্তন হয়েছিল সবাইকে ডবল করে দিবে। তাহলে এটা 2 × 2 মানে কত হয়ে গেল, 4 হয়ে গেল। এটা কত, 6 হয়ে গেল। এইবার তুমি বলবে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি বৃদ্ধি সমান করতে কি করবে, তাহলে এই 6টা কার, নাইট্রোজেন, সেটা কার মাথায় যাবে, কপারে। তাহলে তোমার রিঅ্যাকশনটা কেমন দাঁড়াবে, 6CuO প্লাস 4NH3। এবার বাঁ দিক মিলেছে, বাঁ দিক মিলে দেখে ডান দিক করবে, তাহলে কত হচ্ছে 6Cu প্লাস 2N2 প্লাস 6H2। এবার দুদিকে 2 কমন নেবে। তুমি বললে স্যার একবার 2 গুণ করলেন আবার 2 কমন নিচ্ছেন, রাইট। এমন এমন রিঅ্যাকশনে যখন দেখবে আর কমন আসবে না, সুতরাং হয়তো একটা লাইন বেশি করতে হবে, আমি আগেও বলেছিলাম, কিন্তু একটা নিয়মই ফলো করবে। তাহলে কত হবে, 3CuO প্লাস 2NH3 সমান 3Cu প্লাস N2 প্লাস 3H2, রাইট। তাহলে এইটা হয়ে গেল তোমার ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে এখানে যেটা আমি শেখালাম কি, টার্গেট ধরতে, আর দেখবে যাদের বার করছো বাঁদিকে সিঙ্গেল থেকে ডান দিকে ডবল হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখবে। এইবার দেখো, বাঁদিকে যদি ডবল থাকে আর ডান দিকে যদি সিঙ্গেল হয় তখন কি করব, দেখ। ধরো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে Br2 প্লাস SO2 প্লাস H2O HBr প্লাস H2SO4 বললাম। এইবার দেখো এছাড়াও আরো একটা সহজ রিঅ্যাকশন আছে, সহজ রিঅ্যাকশন রয়েছে। সেটা হচ্ছে ধরো Cl2 প্লাস H2S, এটা আরো ভালো রিঅ্যাকশন। এর এক্সাম্পল বলছে এইটাকে ব্যালেন্স করো, তারপরে এটা আসো, দিয়ে হচ্ছে HCl প্লাস S। খেয়াল করে দেখো, তাহলে আমি বলেছিলাম বাঁ দিকে বা ডান দিকে হচ্ছে কি মুক্ত, তাহলে 0 থেকে কি -1, -2 থেকে 0। তাহলে দেখো এখানে ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, মানে কি করছে, বিজারিত হচ্ছে, তোমরা জানো। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা, এর জারণ সংখ্যা কি হয়েছে, জারণ সংখ্যা কমেছে, হ্রাস পেয়েছে। জারণ সংখ্যা হ্রাস 1 একক। ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস হচ্ছে কি 1 একক। সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি সমান হচ্ছে কত, 2 একক। খেয়াল করে দেখো এইবার যে কথাটা, এদিকে যাদের বার করছো বাঁ দিকে ডবল হয়ে আছে, ডান দিকে সিঙ্গেল হয়ে রয়েছে। এই ক্ষেত্রে কাউকে কোনো কথা বলার দরকার নেই। বাঁ দিকে ডবল থেকে যদি ডান দিকে সিঙ্গেল হয়, তাহলে কেবলমাত্র তারই জারণ সংখ্যার পরিবর্তনটাকে ডবল করবে। এগুলো হচ্ছে ছোট্ট টিপস। তাহলে যাদের বার করছো তারা যদি বাঁ দিকে ডবল থেকে ডান দিকে সিঙ্গেল হয়, বা সবচেয়ে বড় কথা, বাঁ দিকে যদি ডবল থাকে ডান দিকে যা হয় হোক, তার জারণ সংখ্যার পরিবর্তনটাকে কেবলমাত্র ডবল করবে, অন্য কারণ নয়। আগেরটা যেমন কি করছিলে, বাঁ দিকে সিঙ্গেল থেকে ডান দিকে ডবল হলে দুজনেই ডবল করছিলে। এখানে বাঁ দিকে যদি ডবল থাকে, ডান দিকে যা হয় হোক, ট্রিপল হোক সিঙ্গেল হোক যা হয় হোক, কেবলমাত্র তারই জারণ সংখ্যার পরিবর্তনকে ডবল করবে। তাহলে এখানে ক্লোরিন কত, 1, তাহলে কত হবে, ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস হচ্ছে 1 × 2, দ্যাট মিনস 2। এইবার তোমার জারণ সংখ্যার যে পরিবর্তনগুলো ঘটলো সেইটাকে তোমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে, জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি সমান করতে, জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি সমান করতে কি করবে, এই 2টা ক্লোরিনের 2s এর H2S এর ঘাড়ে, H2S এর 2টা হচ্ছে ক্লোরিনের ঘাড়ে। তাহলে কি রকম দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে
2Cl2 প্লাস 2H2S, তাহলে আমি বলেছিলাম কি বাঁ দিকটা দেখে ডান দিকটাকে মেলাতে হবে, তাহলে 4HCl প্লাস হচ্ছে 2S। এখানেও খেয়াল করে দেখো আবার 2 কমন যাবে। তুমি বলে স্যার একবার 2 গুণ করছেন একবার 2 কমন দিচ্ছেন, ব্যাপারটা কি বুঝতে পারবে যখন আরো জটিল এক্সাম্পলে যাব, তখন এটা বুঝতে পারবে যে এমন একটা সময় আসবে যখন আর কেউ কমন যাবে না। Cl2 প্লাস H2S ইকুয়াল টু হচ্ছে 2HCl প্লাস S, রাইট?